থমথমে রাঙামাটিতে ৩ উপদেষ্টা, চলছে ৭২ ঘণ্টার পরিবহন অবরোধ। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হবে, দ্রুতই বিচারক নিয়োগ নীতিমালা। শিল্পাঞ্চলে অস্থিতিশীলতার নেপথ্যে দেশি বিদেশি শক্তির ইন্ধন, বলছেন শ্রম সচিব। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। রাঙামাটিতে সেনা রিজিয়নের প্রান্তিক হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক চলছে। বেলা 12:30টার দিকে শুরু হয়েছে এই বৈঠক। উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ ও পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এছাড়া আছেন রাঙামাটির চট্টগ্রাম রেঞ্জের জিওসি, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি, পুলিশের প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সকাল ৬টা থেকে সিএইচটি ব্লকেড নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ৭২ ঘণ্টার এই অবরোধে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে ৪ জন নিহতের প্রতিবাদে শুক্রবার বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে এই অবরোধের ডাক দেওয়া হয়। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। ফেনীর ছাগলনাইয়ার রাধানগর দক্ষিণ আন্ধারমানিক এবং ফুলগাজীর জগৎপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা। সে সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো নির্দেশনাও দেয়া হয়নি। অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে দেয়া অভিভাষণে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরেন প্রধান বিচারপতি। ঘোষণা দেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে পৃথক সচিবালয় করা হবে, যা সুপ্রিম কোর্টের অধীনে পরিচালিত হবে। বিচারকদের পদায়নের জন্য পৃথক নীতিমালা ও সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নিয়ম করার কথাও জানান সৈয়দ রেফাত আহমেদ। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তাব প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রেরণ করব। দেশে মব জাস্টিসের নামে হামলা ও গণপিটুনিতে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। দীর্ঘদিনের বিচারহীনতা সংস্কৃতি ও আইনের শাসনে আস্থা না থাকায় এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুশাসন ফিরিয়ে না আনলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কাও করছেন তারা। শিউলি শবনমের রিপোর্ট। 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা।
একই দিন গণপিটুনিতে নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে দেশে এ পর্যন্ত অন্তত ৩০টি মব জাস্টিসের ঘটনা ঘটেছে, যেখানে কাউকে গণপিটুনি, কাউকে কান ধরানো কিংবা জুতার মালা পরাতে দেখা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, মব জাস্টিস দেশের পুরনো সংস্কৃতি। মব জাস্টিস নিয়ে বিগত সরকারের নমনীয় আচরণ এবং বিচারহীনতার সংস্কৃতি এমন নৈরাজ্যকে উস্কে দিয়েছে। তো 16 বছরে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম কালচার দেখেছি, আবরার ফাহাদের হত্যা দেখলাম, তো পুরো রাষ্ট্র কিন্তু আপনার মব জাস্টিসের দিকে চলে গেছে। এখানে বিচার বিভাগ ন্যায্যতার ভিত্তিতে কাউকে সাজা দেয় না। এখানে সরকার সিদ্ধান্ত করে কার জামিন হবে, কার জামিন হবে না। আমরা দেখেছি যে মেয়েদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখি বদরুলকে সিলেটের, আমরা দেখেছি অনেক বড় বড় ঘটনা, মানুষকে নাড়ামাতা করে দেওয়া হয়েছে, গণপিটুনি দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু মামলার কোনো সুরা হয়নি। মব জাস্টিসের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। যে ইউনিভার্সিটিতে কিন্তু প্রভোস্ট, প্রক্টর, তারপরে ওখানে হাউস টিউটর থাকে এবং ভিসি আছে, এতগুলো জিনিস ব্যক্তি যারা আছে তারা থাকতে এই ধরনের নির্মম একটা বর্বর ঘটনা ঘটেছে, এটা কিন্তু তারাও কিন্তু দোষী এবং তার দায়ভার গ্রহণ করবে। হয় আমাকে এখান থেকে সরে যেতে হবে, অন্য কোনো মানুষকে দিতে হবে, অথবা আমাদেরকে কঠোরভাবে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মব জাস্টিস শব্দটাকে মধ্যযুগীয় এবং ঘৃণিত উল্লেখ করে ছাত্রদের রাজপথ থেকে পড়ার টেবিলে ফেরাতে উদ্যোগ নেওয়ারও আহ্বান মানবাধিকার কর্মীদের। ছাত্রদের কন্ট্রোল করুক এবং তাদেরকে বলুক তারা পড়াশোনা টেবিলে ফিরে যাক। এখন আর তার কোনো ছাত্র রাজনীতির দরকার নেই, যে রাজনীতির দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেখানে দরকার নেই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া মেনেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র আইনজীবীরা। তারেক রহমান যখনই সম্মতি দিবেন আইনি প্রক্রিয়া তখনই শুরু করা হবে বলেও জানান তারা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন 2008 সালের 11 সেপ্টেম্বর। দীর্ঘ 16 বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। বিএনপির এই নেতা দেশ ছাড়ার আগে ও পরে তার বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হয়। প্রায় 50-এর বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে। যাবজ্জীবন সহ 4 মামলায় তাকে সাজা দেয়া হয়। এছাড়া দেশের কোনো গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করা হয়। এরপরই বিএনপির নেতাকর্মীরা আশা করেন ফিরবেন তাদের নেতা। তবে মাস পেরোলেও তারেক রহমানকে ফেরাতে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। বিএনপির নেতৃত্বাধীন আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন, তারেক রহমানের সম্মতি পেলে সাজা স্থগিত চেয়ে আবেদন করে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু করবেন তারা। 401 অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন এই শর্তে যে এই মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই ধরনের সাজা হয়েছে মিথ্যা, হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায়, সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব। আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান সঠিক সময়ে দেশে ফিরবেন বলে মন্তব্য করেন বিএনপির আইন সম্পাদক। আদালত কর্তৃক একটা রায় ঘোষণা করা হয়, সেই রায়টা ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেওয়া হবে। যেগুলো রায় হয়ে গেছে সেগুলা বিচারিক আদালত থেকে রায় হয়ে গেলে মিথ্যা হলেও সেটার একটা প্রসেসে যেতে হয়, সেই প্রসেসে অবলম্বন করা হবে আশা করছি। তবে কবে নাগাদ ফিরবেন সে বিষয়ে তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীলতা তৈরির পেছনে দেশি বিদেশি শক্তির ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে সচিব বলেন, গত 15 বছর ধরে পোশাক খাতে বঞ্চনা ও বৈষম্য চলে আসার কারণেই শ্রম অসন্তোষ তৈরি হয়েছে। বর্তমান সরকার শ্রমিকদের দাবি দেওয়া পূরণে কমিটি গঠন করেছে। পাশাপাশি শ্রমিক নেতাদের মধ্যে বিভেদ দূর করার তাগিদ দিয়ে বলেন,
কিছু হলেই আন্দোলন করা ও কারখানা বন্ধ করে দেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এতে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী এবং পার্শ্ববর্তী দেশগুলো এই সুযোগ কাজে লাগাবে বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান সচিব। আমাদের পিছনের যারা শত্রুরা তারা কি করবে, ওই আনরেস্ট তৈরি করে রাখবে। কারণ হলো যে যখন ওয়ার্ল্ড মিডিয়াতে যাবে এই বাংলাদেশের শ্রমিকরা রাস্তা বন্ধ করে রাখছে, তাদের উপরে ইট মেরে তাদের মেরে ফেলা হয়েছে, যে কিছুদিন আগে একজন মহিলা মারা গেল আপনার উপর থেকে 7 তলা থেকে ইট মেরে, এই চিত্রগুলো, এই রক্তের চিত্রগুলোই আপনার মানে ওয়ার্ল্ড মিডিয়াতে বেশি বেশি প্রচার করা হবে এবং তাতে কি হবে যে আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করার একটা প্রচেষ্টা থাকবে। বিরতি নিচ্ছে, যখন ফিরছে তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের প্রায় সবাই বুলেট বিদ্ধ, হাসপাতালের বিছানায় যন্ত্রণাকাতর সময়। দেখছেন 21 সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের 90% বুলেট বিদ্ধ, হাসপাতালের বিছানায় এখনও তাদের প্রতিটি দিন কাটছে নারকীয় যন্ত্রণায়। আহতরা বলছেন সরকারের আর্থিক সহায়তা না পেলে তাদের পক্ষে দীর্ঘমেয়াদে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম। আন্দোলন তো এমনি যাওয়া হয়নি, দেশ স্বাধীন করার জন্যই যাওয়া হয়েছিল, যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। 24 বছরের যুবক আব্দুস সামাদ 5 আগস্ট রাজধানীর উত্তরায় মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালের ধবধবে সাদা বিছানায় শূন্য দৃষ্টি মেলেই কাটে যার দিনের বেশিরভাগ সময়, চোখে মুখে হতাশার ছাপ। এখনো পর্যন্ত কারো সাহায্য পাই নাই, আর পাবো কিনা জানি না। সহায় সম্বলহীন সামাদের স্ত্রী রিয়ামণি 2.5 বছরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলেই অন্ধকার ছাড়া যে কিছুই দেখতে পান না। ভাতটা যে কিনাই না খাই, এটাই একবেলা খাইলে আরেক বেলা লাগতেছি না, মানে ওরকম। প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ওরকম চিকিৎসা পাই নাই। যারা যারা আন্দোলনে গেছে তাদের তো সাহায্য করতেই আছে, তো ওরাও কিছু কইরা দেখ, যাতে আমার ভবিষ্যৎ, আমার ছেলের ভবিষ্যৎটা একটু ভালো হয়। 18 জুলাই থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় এমন শত শত আহত ছাত্র আর সাধারণ মানুষ। তাদের কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বেশিরভাগেরই প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসার। বুলেট ইনজুরি পেশেন্টই আছে, কিছু কিছু, যেরকম এখানে একটা রুগী আছে, ওনার হচ্ছে কোলোস্টমি ব্যাগ পরানো, আইলোস্টমি ব্যাগ, ওনার এটা তো সারতে অনেক সময় লাগবে। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ব্রাহ্মণবাড়িয়ার পলিটেকনিকের ছাত্র নাজমুল সাকিবও তাদেরই একজন। পিঠে গুলি লেগে পেট দিয়ে বেরিয়ে যায় বুলেট, অবস্থা ভয়ঙ্কর। খাদ্যনালী এগুলো সব নষ্ট হয়ে গেছিল, অপারেশন করে অর্ধেক যেগুলো রাখার মতো ওগুলো রাখলো, আর যেগুলো রাখা যাবে না ওগুলো কেটে ফেলে দিছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে জীবনের স্বাভাবিক স্রোতে ফিরতে সরকারি সহায়তার অপেক্ষাটুকুই এখন তাদের সম্বল। যারা যারা গুলি গেছে, আহত হয়েছে, সরকারের জন্য আমাদের উপর একটু নজর রাখে। আমাদের 2 লাখ টাকার মতন গেছে অলরেডি, তারপরে ছাত্র ভাইদের আন্ডারে আসছি। সরকার থেকে আমি কোনো কিছু পাই নাই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আশুলিয়ায় পুলিশের গাড়িতে পোড়ানো একটি মরদেহকে সন্তান ভেবে দাফনের 7 দিন পর বাবা মা জানতে পারেন তাদের ছেলে মারা যায়নি। খবর পান ছাত্র জনতার আন্দোলনে মাথায় গুলি লেগে সাফারের একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। পরে ঢাকায় এনে মাথার গুলি বের করা হলেও ছেলেটি হারিয়ে ফেলেছে মানসিক ভারসাম্য। সাফার প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট আশুলিয়ার ছাত্র জনতার বিজয় মিছিলে যোগ দেয় মাদ্রাসা ছাত্র রিফাত হোসেন। বিকেল গড়িয়ে রাত পেরোলেও তার খোঁজ পাননি বাবা মা। ওই দিন আশুলিয়া থানার সামনে পুলিশের গাড়িতে পুড়িয়ে দেওয়া হয় 6টি মরদেহ। ছেলে রিফাতের কোনো খোঁজ না পেয়ে ওই 6 মরদেহের একটিকে ছেলে চিহ্নিত করে বগুড়ার গাবতলীতে দাফন করা হয়। কিন্তু 11 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাবা মা দেখতে পান মাথায় গুলির আঘাত নিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তাদের ছেলে রিফাত। 6 তারিখে একটা পোড়া লাশ আসলে থানার সামনে গাড়ির মধ্যে আমার ছেলের মতো দেখতে লেগে আমি কাপন দাপন করি
করে খুব কষ্ট পাইছে। আমি কষ্ট তার কি কম, আমার এক নাই ছেলে, পরে আবার 11 তারিখে ঢাকাতে আসি, 10 তারিখে আসে, 11 তারিখে আমি ফেসবুকে আমার ছেলের ছবি দেখতে পাই। চিকিৎসা শেষে রিফাতকে বাড়িতে নিয়ে এসেছেন বাবা মা, তবে মাথায় গুলি লাগায় এখন অনেকটা ভারসাম্যহীন রিফাত। কাকু চিনতে পারে না, কারো পড়াশোনা করতে পারে না, ব্রেনটা একবার নষ্ট হয়ে গেছে, সেন্স হয় না, ভুল ভ্রান্তি বলে। ছেলের সেবা যত্ন করতে গিয়ে মাকে ছাড়তে হয়েছে গার্মেন্টসের চাকরি। দিনমজুর বাবার আয় এই আছে এই নাই, অর্থের অভাবে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। আমার আর কোনো সমর্থন নাই যে তাকে আমি ছেলের কোনো ইয়ে করবো, ভবিষ্যৎ করবো। সরকারের কোনো এখন আমরা সহযোগিতা পাই নাই। এখন মনে করেন যে এলাকার তার বন্ধু বান্ধব বড় ভাইয়েরা চাঁদা তুলে যা দেশে তাকে আমি খরচপাতি করে খাইতেছি। সেদিনের বিভীষিকাময় স্মৃতি এখনো তাড়িয়ে ফিরবে রিফাতকে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এই সাথেই শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। থমথমে রাঙামাটিতে 3 উপদেষ্টা, চলছে 72 ঘন্টার পরিবহন অবরোধ। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হবে, দ্রুতই বিচারক নিয়োগ নীতিমালা। শিল্পাঞ্চলে অস্থিতিশীলতার নেপথ্যে দেশি বিদেশি শক্তির ইন্ধন, বলছেন শ্রম সচিব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে বিকেল 4:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।